মর্নিং বন্ধুরা, আমি স্বপ্না তোমাদের সবাইকে অবকাশী ইউরোপে চ্যানেলে স্বাগত জানাই। আর একটু পরেই আমরা 5 দিনের জন্য বেরিয়ে পড়ব। প্রথমে আমরা যাব জার্মানির রাজধানী বার্লিনে। বার্লিনে আমরা থাকবো 2.5 দিনের মতো। আর বার্লিন থেকে আমরা সোজা চলে যাব চেক রিপাবলিকের ব্রুনোতে। আর আমরা যখনই কোথাও যাই, বেরোনোর ঠিক আগে আমি আমার এই প্রিয় অর্কিডগুলোকে জল দিয়ে যাই, যাতে 5-6 দিন এদের কোনো অসুবিধা না হয়। চলো তাহলে এখন বেরিয়ে পড়ি বার্লিনের উদ্দেশ্যে। বার্লিন শহরে আগেও আমরা গেছি, তবে চেক রিপাবলিকের অন্যান্য শহর প্রাগ, চেস্কি কুমলভ ইত্যাদি জায়গাগুলো আমাদের ঘোরা হলেও চেক রিপাবলিকের এই সেকেন্ড লার্জেস্ট সিটি ব্রুনোতে আমরা যাচ্ছি প্রথমবারের জন্য। আর এই চ্যানেলের উদ্দেশ্যই হলো চেনা জায়গাগুলোর সাথে সাথে স্বল্প পরিচিত বা অপরিচিত জায়গাগুলোয় আমাদের ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করা। তাই এইবারেও একটা পরিচিত জায়গা বার্লিনের সাথে একটা নতুন জায়গা ব্রুনো শহরটাও ঘুরে দেখব। লিঞ্চ থেকে বার্লিন পৌঁছতে সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টার মতো। 7:30 নাগাদ আমরা বার্লিন পৌঁছালাম। পৌঁছে গেলাম আমাদের হোটেল নোভোটেলে। এই হোটেলটা বার্লিন মিটেতে অবস্থিত আর একেবারে শহরের মধ্যে থাকায় এই হোটেল থেকে বার্লিনের মেন টুরিস্ট স্পটগুলোতে হেঁটেই চলে যাওয়া যাবে। এইসব জায়গায় যেহেতু নর্মাল ডিনার টাইমটা 6টা থেকে ম্যাক্সিমাম 9টা 9:30 পর্যন্তই হয়, তাই আমরা হোটেলে ঢুকেই চেক ইন করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম রাতের শহরটাকে একটু ঘুরে দেখার জন্য, আর তার সাথে এখানকার কোনো ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট থেকে ডিনারটা করার জন্য। একটু হেঁটে এসেই আমরা পৌঁছে গেলাম বার্লিনের কনসার্ট হাউসের সামনে। কনসার্ট হাউসের ঠিক অপোজিটে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট। আমরা ঢুকে পড়লাম এয়ারডিঙ্গার আম কিন্ডারমেন মার্কেটে। রেস্টুরেন্টটা পুরানো দিনের জিনিস দিয়ে এমনভাবে ডেকোরেট করা, ঢুকেই মনে হলো মুভিতে দেখা 50-60 বছর আগেকার কোনো সময় চলে এসেছি। আর এখানে যারা সার্ভ করছিলেন তারা এখানকার ট্র্যাডিশনাল পোশাক লেদার হাউসে পরেছিলেন। তাই সব মিলিয়ে এখানে খাওয়ার অভিজ্ঞতাটা আমাদের ভালোই হলো। ডিনারের পর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বার্লিন তথা জার্মানির মেন ল্যান্ডমার্ক ব্র্যান্ডেনবুর্গ গেট বা ব্র্যান্ডেনবুর্গ টোরের সামনে। যদিও কাল দিনের বেলা আমরা এখানে আবার আসব, তবে রাতের আলোয় যে কোনো জায়গাকেই একটু অন্যরকম ভালো লাগে। ব্র্যান্ডেনবুর্গ গেট 18th সেঞ্চুরিতে তৈরি একটি নিউ ক্লাসিক্যাল মেমোরিয়াল হলেও বর্তমানে এটি শুধুমাত্র জার্মানি এবং ইউরোপের অশান্ত ইতিহাসের প্রতীক নয়, বরং ইউরোপীয় ঐক্য ও শান্তির প্রতীক হিসেবেই পরিচিত। গেটের উল্টো দিকে খুব জোরে মিউজিক বাজছিল আর সকলেই বেশ আনন্দে মেতেছিল। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হাঁটতে হাঁটতে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। বার্লিনে আজ আমাদের সেকেন্ড ডে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে হেঁটেই চলে এলাম চেক পয়েন্ট চার্লিতে। বার্লিনে আসা ট্যুরিস্টদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এটি হলো কোল্ড ওয়ারের সময় ইস্ট আর ওয়েস্ট বার্লিনের মধ্যে সবথেকে পরিচিত বর্ডার ক্রসিং। এখানেই আমেরিকান আর সোভিয়েত ট্যাঙ্ক একে অপরের মুখোমুখি হয়েছিল। যদিও এখানে থাকা প্রাচীরটি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু চেক পয়েন্ট চার্লির ওয়াচ টাওয়ারের একটা রেপ্লিকা এখনও এখানে রাখা আছে। এই চেক পয়েন্ট চার্লির ঠিক উল্টো দিকে রয়েছে একটি ওপেন এয়ার মিউজিয়াম, চেক পয়েন্ট চার্লি ব্ল্যাক বক্স। এখানে 1945 সাল থেকে 1990 সাল পর্যন্ত ঘটা বহু ঘটনার ছবি অথবা বর্ণনা দেওয়া আছে। আর সেই সময় যারা বার্লিন ওয়াল ক্রস করতে গিয়ে নিজেদের জীবন দিয়েছিলেন তাদের সকলের নাম লেখা আছে এই বোর্ডটার মধ্যে।
আরও কিছুটা এগিয়ে এলাম আমরা। এই জায়গাটি হলোকস্ট মেমোরিয়াল বলেই পরিচিত। সেই সময় ইউরোপে খুন হওয়া সমস্ত জিউসদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই হলোকস্ট মেমোরিয়ালটা। 4.7 একর জমির উপর 27,112টি কংক্রিট স্ল্যাব দিয়ে তৈরি করা হয়েছে। আর এই প্রতিটা স্ল্যাব হরাইজন্টালি আইডেন্টিক্যাল, মানে এগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, কিন্তু এদের হাইট বা উচ্চতা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলোর মধ্যে লম্বা, সোজা এবং সরু গলির সৃষ্টি হয়েছে। এর যে কোনো গলি ধরে হেঁটে গেলেই বিভিন্ন দিক থেকে এই মেমোরিয়ালের মধ্যে ঢোকা এবং বেরোনো সম্ভব। আমরাও এরকম একটা গলির মধ্যে দিয়ে হেঁটেই হলোকস্ট মেমোরিয়ালের উল্টো দিক দিয়ে বেরিয়ে এলাম। আরও কিছুটা এগিয়ে এসে আমরা পৌঁছে গেলাম ব্র্যান্ডেনবুর্গ গেট চত্বরে। কাল রাতের বেলা হইহট্টগোলের মধ্যে অতটা কিছু বুঝতে পারিনি, কিন্তু আজ হেঁটে এই গেটের এক পাশ থেকে অন্য পাশে আসার সময় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কারণ এখন যে জায়গা দিয়ে এত সহজে ক্রস করে চলে আসছি, একটা সময় এটাই ছিল বহু মানুষের জীবন মৃত্যুর বিষয়। আমার মনে হয় বার্লিনে আসা কোনো ট্যুরিস্টই এই ব্র্যান্ডেনবুর্গ টোর না দেখে ফিরে যান না। 12টি কলাম দিয়ে তৈরি এই গেটটি জার্মানির পার্টিশনের পাশাপাশি জার্মানির রিইউনিফিকেশনের কথাও মনে করায়। আর 1989-এ বার্লিন ওয়াল ভেঙে দেওয়ার পর থেকেই এটি এখন সিম্বল অফ ন্যাশনাল পিস অ্যান্ড ইউনিটি হিসাবেই পরিচিত হয়েছে। আমরা চলে এলাম ব্র্যান্ডেনবুর্গ গেটের উল্টো দিকে এই রাস্তায়। এই রাস্তাটা ধরে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব রাইসটাগ বা জার্মানির পার্লামেন্ট হাউসের সামনে। এখানে একজন ভায়োলিন বাজাচ্ছিলেন। যেহেতু আগেও আমরা এখানে এসেছি আর আমাদের হাতে সময় খুব কম বলে আমরা আর ভিতরে ঢোকার কোনো উদ্যোগ নিইনি। তবে যদি কেউ ভিতরে ঢুকে ঘুরে দেখতে চান তাহলে আগে থেকে অনলাইনে টিকিট কেটে আসাটাই ভালো, কারণ বেশিরভাগ সময়ই এখানে এসে টিকিট পাওয়া যায় না অথবা অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। এখানে আসার সময় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়েছিল, তাই 3 জনে মিলে ঠিক করলাম আজকে দুপুরে আমরা ইন্ডিয়ান খাবারই খাবো। আবার হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জায়গায়। রাস্তার উল্টো দিকের ওই বিল্ডিংয়ের নিচেই রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। ঢুকে পড়লাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। মাটন কোরমা, পালক পনির, গার্লিক বাটার নান, ম্যাঙ্গো লাস্সি সবই ভালো ছিল। তবে বিরিয়ানিটা খেয়ে হতাশ হয়েছিলাম আর কলকাতার বিরিয়ানি মিস করছিলাম। লাঞ্চের পরে আরও কিছুটা ঘোরাঘুরি করলাম আমরা। একটু বিকালের দিকে আমরা চলে এলাম বার্লিন ক্যাথিড্রালের কাছাকাছি। এই বার্লিন ক্যাথিড্রালের একপাশে যেমন বার্লিন টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে, যেটা কিনা জার্মানির সবচেয়ে উঁচু বিল্ডিং, আর বার্লিন ক্যাথিড্রালের অন্যদিকে আছে মিউজিয়াম আইল্যান্ড। এই মিউজিয়াম আইল্যান্ড হলো স্প্রি নদীর তীরে অবস্থিত 5টা মিউজিয়াম দিয়ে তৈরি একটা মিউজিয়াম কমপ্লেক্স। এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই 5টা মিউজিয়ামের প্রত্যেকটা মিউজিয়ামেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। প্রত্যেকটা মিউজিয়ামে থাকা কালেকশনস ছাড়াও এই মিউজিয়ামগুলোর আর্কিটেকচারাল ভিউ দেখার জন্য ট্যুরিস্টরা এখানে ভিড় করেন। তবে এই মিউজিয়াম আইল্যান্ড আর বার্লিন টিভি টাওয়ারের খুব ভালো ভিউ পাওয়া যায় এই বার্লিন ক্যাথিড্রালের উপর থেকে। কিন্তু আজ আর আমরা বার্লিন ক্যাথিড্রালের উপরে এখন উঠছি না, তার কারণ এখন আমাদের মেয়েকে নিয়ে ঢুকতে হচ্ছে এই মিউজিয়াম আইল্যান্ডের মধ্যে থাকা পেয়ারগামন মিউজিয়াম ঘুরে দেখার জন্য। কারণ কোনো শহরে আসলে মিউজিয়াম ঘুরে দেখাটাই ওর কাছে প্রধান আকর্ষণ। তবে তোমাদেরকে আর মিউজিয়াম দেখিয়ে বোর করব না,
আর তাছাড়া মিউজিয়ামের মধ্যে ফটো তোলা ও ভিডিও করার মধ্যে অনেক রেস্ট্রিকশনস থাকে, তাই আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে এসে আবার এখানেই তোমাদের সাথে মিট করছি। মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে এলাম, সন্ধে হয়ে এসেছে, বার্লিন ক্যাথিড্রালের বেল বাজছে আর সেই শব্দটাই সারা মিউজিয়াম আইল্যান্ডের মধ্যে ছড়িয়ে পড়ছে। আল্টিস মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে এসে আমরা এখন ফিরে যাব, কারণ এখন সন্ধ্যে 7টা বাজতে চলেছে আর আজ সকাল থেকেই আমরা হেঁটে বেড়াচ্ছি। এখন হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে যদি এনার্জি থাকে তাহলে আবার ঘুরতে বেরোবো, আর না হলে কাল সকালে আরও কিছুটা সময় বার্লিনে কাটিয়ে আমরা ব্রুনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। হোটেলে ফিরে ডিনার করে আমরা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম। রাতের বেলা বার্লিন টিভি টাওয়ার, স্প্রি নদীর পাশ দিয়ে মিউজিয়াম আইল্যান্ডের পাশ দিয়ে কিছুটা হাঁটাহাঁটি করে আমরা আবার ফিরে এসেছিলাম হোটেলে। আজ বার্লিন শহরে আমাদের তৃতীয় দিন। আজ বিকালেই আমরা এখান থেকে চেক রিপাবলিকে চলে যাব। তবে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো ইস্ট সাইড গ্যালারি। এই ইস্ট সাইড গ্যালারিটা হলো বার্লিন ওয়াল বা বার্লিন প্রাচীরেরই অংশ। যদিও বার্লিন ওয়াল ভেঙে দেওয়াটা দেশের সব মানুষের কাছেই একটা আনন্দের মুহূর্ত ছিল, কিন্তু এই প্রাচীরেরই কিছুটা অংশ রেখে দেওয়া হয়েছে কোল্ড ওয়ারের সময় ইস্ট এবং ওয়েস্ট বার্লিন তথা ইস্ট এবং ওয়েস্ট ইউরোপের ডিভিশনের একটা মেমেন্টো হিসাবে। আর এই রেখে দেওয়া 1316 মিটার প্রাচীরটির ইস্ট সাইডে সারা পৃথিবীর 21টা দেশের 118 জন আর্টিস্ট তাদের নিজেদের অনুভূতিকে ফুটিয়ে তুলেছেন তাদের পেন্টিংসের মাধ্যমে। তাই একসময়ের আতঙ্ক বার্লিন প্রাচীর আজ হয়ে উঠেছে ইস্ট সাইড গ্যালারি। এই 1.3 কিলোমিটার ইস্ট সাইড গ্যালারির মধ্যে যেই ছবিটা টুরিস্টরা খুঁজে বেড়ান সেটি কিন্তু এই ছবিটা। ইস্ট সাইড গ্যালারি থেকে একটা বাসে করে আমরা চলে এসেছিলাম বার্লিন ক্যাথিড্রালে, কারণ আমরা একটু সময় বাঁচাতে চাইছিলাম। কাল আমাদের চার্চের ভিতরে ঢোকা বা উপরে ওঠা হয়নি, টিকিট কেটে ঢুকে পড়লাম চার্চের ভিতরে। এখান থেকে 270টা সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলে তবেই আমরা পৌঁছতে পারবো এই ক্যাথিড্রালের টপ ভিউইং প্ল্যাটফর্মে। বেশ কিছুটা উপরে উঠে এসেছি। এখান থেকে চার্চের ভিতরটাকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপরে আরও কিছু সরু সিঁড়ি ভেঙে আমরা উঠে এলাম চার্চের একেবারে টপ ভিউইং প্ল্যাটফর্মে। উপর থেকে সারা শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। বার্লিন টিভি টাওয়ারটা তো সুন্দর দেখা যাচ্ছিল, তাছাড়া পুরো মিউজিয়াম আইল্যান্ডটা এত সুন্দর লাগছিল যে আমরা উপরে না এলে খুব মিস করতাম। সকাল থেকে এই জায়গাগুলো ঘুরে দেখে লাঞ্চ করতে আমাদের প্রায় 3টে বেজে গেল। এখন আমাদের তাড়াতাড়ি করে হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে চেক রিপাবলিকের ব্রুনো শহরের দিকে, না হলে ওখানে পৌঁছতে আবার অনেক রাত হয়ে যাবে। বেরিয়ে পড়েছি ব্রুনোর উদ্দেশ্যে। ওখানে শহরটা তো ঘুরে দেখবই,
তার সাথে দেখব কাপুচিন ক্রিপ্ট, যেখানে বহু বছরের পুরানো ন্যাচারালি মামিফাইড বডিগুলো সংরক্ষণ করে রাখা আছে। তাছাড়াও পাহাড়ের নিচ দিয়ে পুংকভা নদীর মধ্যে দিয়ে বোটে করে আমরা পৌঁছে যাব পুংকভা কেভে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চেক রিপাবলিকের ব্রুনো শহরে।